তারা সেখানে নির্দেশ দিয়েছে যে ইউপিডিএফ এবং জেএসএস এক হয়ে যাও, আমরা এই জায়গাতে বড় করে একটা কাজ করতে চাই। সিরিয়া, জর্ডান, মিশর, এই যে সৌদি আরব, ওখানে প্রতি 4 জনের মধ্যে একজন হলো মোসাদের এজেন্ট। আমি তো বলি যে আমার আরও একটা দল থাকবে যারা ভারতের মধ্যে ঢুকবে। স্থিতিশীল করতে যারা চাচ্ছে, তাদের থেকে যারা স্থিতিশীল থাকতে চাচ্ছে, শান্তি থাকতে, তাদের সংখ্যা অনেক বেশি। তাদেরকে আমরা চাকরি বাকরি দিব, তাদেরকে আমরা তাদের যে প্রয়োজনে যা যা লাগে সেগুলি দেখব। এখন তারা কি করে, আমি যতজনকে জানি বা যাদেরকে আমি এখন নিয়ে আসছি তাদের জন্য শিক্ষা দিচ্ছি, তারা জঙ্গলে গিয়ে বাঁশ কাটে, কাশ কাটে, তারপরে ওটা নিয়ে তারা বাজারে বিক্রি করে, কয় টাকা পায়। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক এই যে সাহায্য সংস্থাগুলো আছে, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে, অ্যাশ ফাউন্ডেশনস আছে, তারা এগুলি দিচ্ছে তাদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দেওয়া, আর্মি দিচ্ছে, বিজিবি দিচ্ছে। আমরা পারি তাদেরকে আমাদের ফোর্টে দিয়ে আসে। আমাদের যদি বন্ধু ভাবাপন্ন পাহাড়ি থাকে তাহলে আমাদের তো কারো কোনো অসুবিধা নাই, আমরা তো কারো উপরে ডিপেন্ডেন্ট হবো না। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের এই যে হাসিন বলেছে গোয়েন্দা, আমাদের এই বর্তমান গোয়েন্দা যে সিস্টেম আছে ওটা দিয়ে হবে না, ওইটা দিয়ে গোয়েন্দা হবে না। আমাদেরকে ডেডিকেটেড গোয়েন্দা সিস্টেম করতে হবে হিল ট্র্যাক্সের জন্য। কীরকম, আমাদের ওইখানে আমাদের যে আর্মিরা ফৌজি ইউনিফর্ম পরে পেট্রোলিং করে, দরকার নাই। আমার ফৌজকে দেখা যাবে না, ফৌজকে বাইরে দেখা যাবে না। আমার ড্রোন থাকবে, ড্রোন গিয়ে সার্ভেলেন্স করবে, বিভিন্ন জায়গায় সার্ভেলেন্স করবে। আমরা যে মোবাইল আছে, মোবাইল ট্র্যাকিং সিস্টেম এখন এত সহজ, আমরা একটু কম পয়সায় তাদেরকে মোবাইল দিয়ে দেবো। কম পয়সায় দিলাম, অর্ধেক দামে দিলাম এই স্মার্টফোন, প্রত্যেকটা গ্রামে গ্রামে মোবাইল থাকবে, আমরা ট্র্যাক করতে পারবো। এবং বিভিন্ন যে সমস্ত শয়তান যেগুলি আছে, যারা ভারতীয় অ্যাসেট বলি আমরা, যে তারা এখানে বিভিন্ন ধরনের কাজ করে, যেমন এই গত 23 তারিখে যে ঘটনা হয়েছে, আমরা ট্র্যাক করে পাইছি যে সকাল 7:15 বিএসএফের একজন অফিসার ওইখানে যে তাদের যে চর যে আছে তার সঙ্গে কথা বলছে, এবং সেটা ট্রান্সক্রিপ্টও আমার কাছে আছে। তারা কি কথাবার্তা বলেছে, তারা সেখানে নির্দেশ দিয়েছে যে ইউপিডিএফ এবং জেএসএস এক হয়ে যাও, আমরা এই জায়গাতে বড় করে একটা কাজ করতে চাই। এবং 23 তারিখে সকাল 7টার সময় এই জিনিসটা, 7:15, এবং তার কিছুক্ষণ পরে হাজার হাজার লোক সব তারা একত্রিত করে ফেলবে। তো এগুলি আমাদেরকে আগে জানতে হবে। আমি পরে এই ঘটনা জেনে কোনো লাভ নেই, আগে জানতে হবে। জেনার পরেই আমাদের আর্মি গিয়ে তারপরে ওই লোককে অ্যারেস্ট করেছে। এটা নিয়েও আবার অনেক ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে। সো আমাদেরকে এই যে গোয়েন্দা সিস্টেম করতে হবে, আমার লোককে চাকমা ভাষা জানতে হবে, মারমা ভাষা জানতে হবে, কুকি ভাষা জানতে হবে, মিজো ভাষা জানতে হবে, ত্রিপুরার যেখানে যারা আছে তাদের ভাষা জানতে হবে, এই ভাষা তাদেরকে শিখতে হবে। ইসরায়েল তাদের অল্প লোক, তারা সিরিয়া, জর্ডান, মিশর, এই যে সৌদি আরব, ওখানে প্রতি 4 জনের মধ্যে একজন হলো মোসাদের এজেন্ট। কেমনে, এবং তারা প্রতিটা ঘটনা জানে। ইরানে কাকে কাকে মারতে হবে, কোথায় আছে, কোন মুহূর্তে কোথায় আছে, সে জানে। তো আমাকে ওই ধরনের একটা গোয়েন্দা সিস্টেম তৈরি করতে হবে, যেখানে আমি আগের থেকে আমি জানবো, এবং আমাকে বাইরে থেকে কেউ দেখবে না, আমার কাজ ভিতরে ভিতরে হবে। আমার এই আর্মি ফৌজ এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখনই তাদের কোনো ঘাঁটির সন্ধান পাবে, সে ঠিক ভোরবেলায় গিয়ে কাজ শেষ করে দিয়ে আবার চলে আসবে, কেউ জানবে না যে কাজ হয়ে গেছে। এইটাই হলো গিয়ে আমাদের স্ট্র্যাটেজি, আমাদের কৌশল, আমাদের এফিসিয়েন্সি, এইটা করতে হবে। এবং এটা করার জন্যে আমরা সচেষ্ট আছি। আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে যতটুকু পারি আমরা করছি। এবং আপনাদের সবাইকে এইটাই মনে রাখতে হবে যে আজকাল আমরা আবেগ দিয়ে কোনো জিনিস হবে না, আবেগ বাদ। আমাকে দেখতে হবে যে আমি আমার এই দেশকে সঠিকভাবে, স্বাধীনভাবে, সমৃদ্ধভাবে, সংহতির সঙ্গে আমি আগিয়ে নিতে করার জন্য যারা যারা আমার বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আমি কি ধরনের অ্যাক্টিভিটিস করব। আমি তো বলি যে আমার আরও একটা দল থাকবে যারা ভারতের মধ্যে ঢুকবে। আমাদের তরফের লোক খুব কম, বিকজ আমরা তাদেরকে আমাদের কাছে টেনে নিতে পারি নাই। আমি যখন জোন কমান্ডার ছিলাম বা হাসিন যখন ওখানে ছিল,
জিজ্ঞাসা করে দেখবেন যে আমরা যখন চলে আসি তখন পাহাড়িরা কাঁদতে কাঁদতে গাড়ির পিছিয়ে আসতো, কারণ আমরা তাদেরকে সেই আস্থা দিয়েছিলাম, সেই ভালোবাসা দিয়েছিলাম, সেই সাহায্য দিয়েছিলাম। এবং আমি তারপরেও একবার আমি যখন যাই আমার ওই জায়গা দেখতে, বাগাইহাট অনেক ভিতরের দিকে, আমার উত্তরে কোনো বাংলাদেশ ছিল না, উত্তরে জঙ্গল এবং তারপরে ইন্ডিয়া। ওখানে যখন যাই তখন এক শান্তি বাহিনীর কমান্ডার এসে আমাকে বুকে জড়িয়ে ধরেছে পরে, মানে এই রিটায়ারমেন্টের পরে যখন যাই, তখন সে বলেছে যে আমি আপনার পেট্রোলের উপরে আমি তিনবার অ্যাম্বুশ লাগিয়েছিলাম, কিন্তু বাকি ওখানে স্টুডেন্টরা ছিল চিটাগং ইউনিভার্সিটি, তাদেরকে বলছে যে ইনার সঙ্গে আমি যুদ্ধ করেছি, ইনার পেট্রোল এবং ইসের মধ্যে আমি তিনবার অ্যাম্বুশ করেছি, কিন্তু আমি অ্যাম্বুশ উঠিয়ে নিয়েছি যেই মুহূর্তে আমি শুনতে পেলাম যে ওই পেট্রোলের মধ্যে কর্নেল মাহবুব আছে। আমার লোকজনই বলেছে যে সরি উঠিয়ে নিতে। অতএব তাদেরকে আস্থায় নিয়ে আসতে হবে। এই জন্য এই ফ্রেন্ডলি ফোর্স আমাকে তৈরি করতে হবে। ভূমি ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমরা করতে পারলাম না। ওইখানে পাহাড়ি ভূমি ব্যবস্থাপনা করার খুবই সহজ। এটাকে এই যে হংকং আছে, চায়না আছে, তারা বলে যে 1 নেশন 2 সিস্টেম, কোনো দিন এটা হয় না। আমার দেশের সিস্টেমটাও এক করতে হবে, বাট পাহাড়িদের যাতে তাদের যাতে খুব অসুবিধা না হয় এইভাবে করে এক সিস্টেমের মধ্যে আনতে হবে। একটা সিস্টেমে না হলে পাহাড়িদের জন্য আলাদা সিস্টেম ব্রিটিশরা তৈরি করে গেছিল, কেন? ভাগ করার জন্য, বিভাজন। এটা হবে না। আমাকে 1 কান্ট্রি 1 সিস্টেম, এবং তাদের জন্য যাতে তাদের কোনো প্রবলেম না হয় সেটা দেখতে হবে। 1 কান্ট্রি 1 সিস্টেম করা কোনো প্রবলেম নাই। এটা ডিটেইল আমি যাচ্ছি না, বাট এটা করা যাবে, বিকজ ওইখানে ভূমি ব্যবস্থাপনা 3-4 ধরনের আছে, এবং সেগুলিকে আমরা মডিফাই করে একটা সিস্টেমের মধ্যে এনে তাদেরও যাতে উপকার হয়, আর বাঙালিদেরও যাতে উপকার হয়, এবং সরকারেরও যাতে উপকার হয়, এভাবে আমরা করতে পারি। তো এগুলি করতে হবে। তারপরে এটা আমেরিকানরা করেছিল রেড ইন্ডিয়ানদেরকে, তাদেরকে বলেছিল কালচারালি অ্যাকালচারাইজেশন করতে হয়েছে, মানে তাদেরকে আমাদের সঙ্গে আত্মীকরণ করতে হয়েছে। আত্মীকরণ করতে হবে। আমাদের এখানে দেখবেন যে এই যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক গোষ্ঠী আছে না, ওখানে বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত গান গায়, তারপরে বহুত কিছু করে টরে, এরা কোনো দিন যাবে না পাহাড়ে, যাবে না। পাহাড়ে তো তাদের তো অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, পানি খেলা হয়, তারপরে বিভিন্ন ধরনের বৈশাখী হয়, এগুলি হয়। তারা কিন্তু ওখানে যাবে না, কারণ তারা ভয় পায়। আমার সময় একবার একটা গেছিলো, আমি তাদেরকে নিয়ে যখন বাইরে যাই তখন একটা অ্যাম্বুশ হয়েছিল। এরপরে জীবনেও তারা ওইখানে যায়, আমরা তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে এসেছিলাম অলরাই, বাট তারা ওইখানে যাবে না। এই যে সুশীল সমাজ আছে, ইন্টেলেকচুয়ালস আছে, যারা বিভিন্ন বড় বড় কথা বলে ঢাকার মধ্যে বসে, কিন্তু তারা কিন্তু ওখানে যাবে না, ওই কষ্ট করবে না, ওই ভয়ের মধ্যে তারা যাবে না। তারা যদি তাদের সংস্কৃতির অনুষ্ঠানের মধ্যে যোগ দেয়, তাহলে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদেরগুলা একসঙ্গে করে নিয়ে আমরা আত্মীকরণ করতে পারি। অ্যাকালচারাইজেশন না হলে হবে না। ইন্টার ম্যারেজ, তাদের সঙ্গে আমাদের ছেলেপেলেদের বিয়ে শাদী, তাদের মেয়ের সঙ্গে আমাদের ছেলের সঙ্গে বিয়ে শাদী, এইগুলি যদি হয় তাহলে একটা ইন্টিগ্রেশন হয়। ইন্টিগ্রেশন আমরা করি। যাই হোক, এরপরে হলো অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে আমি অল্প কয়েকটা কথা বলবো। সেটা হলো যে নিরাপত্তার দায়িত্ব আমরা যদি এইখানে 3টা পার্বত্য অঞ্চল আছে, 3টা পার্বত্য অঞ্চলে যদি আমরা ভালো করে ইলেকশন করি, নির্বাচিত লোক আসবে, তার উপরে একটা আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে। সেই আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব গ্রাম থেকে, পাড়া থেকে উঠে আসবে। কারবারি আছে, হেডম্যান আছে, ওইখান থেকে আসবে উপজেলা থেকে আসবে জেলাতে। এইটা হলো কি তাদের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা। এবং সর্বশেষ হলো গিয়ে আমাদের সরকারি নিরাপত্তা, বাংলাদেশ সরকারের, সেটার মধ্যে আসবে আর্মি থাকবে, বিজিবি থাকবে, আনসার থাকবে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা থাকবে। এইটাকে আমাদের 3 স্তরের নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে, যেটা গ্রাসরুট লেভেল থেকে আসবে। আজকে আমি জানি না যে এই যে পানছড়ির অমুক
গ্রামের মধ্যে কোন শান্তি বাহিনী এসছে বা কোন ইউপিডি এসেছে আমি জানতে পারি না। কেন? আমার তো ওই গোয়েন্দা সিস্টেম থাকতে হবে।